প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শামসুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে পাটিগণিতের মুনাফা চ্যাপ্টার থেকে একটি অঙ্ক করাবো। আজকের ক্লাসে আমি চেষ্টা করব সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র বোঝানোর চেষ্টা করব এবং সূত্রগুলি প্রয়োগ করে সরল মুনাফা নির্ণয়, মুনাফা আসল নির্ণয়, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় এবং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয়। আমি এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আমি একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডের মধ্যে আমি লিখেছি। সবাই খাতায় সৃজনশীল প্রশ্নটি লিখে নাও। আমি বোর্ডের প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। দেখতে অসুবিধা হলে আমার কথা শুনেও তোমরা লিখতে পারবে। জামিল সাহেব জনতা ব্যাংকে 8% সরল মুনাফায় 8,000 টাকা 3 বছরের জন্য এবং সোনালী ব্যাংকে 10% মুনাফায় 20,000 টাকা জমা রাখলেন। এটা ছিল আমার উদ্দীপক। উদ্দীপকটি আমি আবার পড়ে শোনাচ্ছি। জামিল সাহেব জনতা ব্যাংকে 8% সরল মুনাফায় 8,000 টাকা 3 বছরের জন্য এবং সোনালী ব্যাংকে 10% মুনাফায় 20,000 টাকা জমা রাখলেন। ক, প্রতীকের বিবরণ সহ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র লিখ। খ, মেয়াদ শেষে তিনি জনতা ব্যাংক থেকে কত টাকা মুনাফা আসল পাবেন। গ, সোনালী ব্যাংকে জমানো টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। আসি এবার আমরা প্রশ্নটি সমাধান করি। এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আগে একটু আলোচনা করব, তারপরে আমি অঙ্কটা সমাধান করব। ঠিক আছে, আমরা এখন আলোচনায় ফিরে যাই। তো আমরা দেখি এখানে আমরা ব্যাংকে টাকা জমা রাখি এবং ব্যাংকের অথবা আমরা কারো থেকে ঋণ নিতে পারি। তো এখানে যে পরিমাণ টাকা আমরা জমা রাখি ব্যাংকে, অর্থাৎ আমরা ব্যাংকে কিছু টাকা যদি জমা রাখি, ব্যাংক আমাকে মেয়াদ শেষে আরও অতিরিক্ত কিছু টাকা দেয়। এখানে আমরা দেখেছি জামিল সাহেব জনতা ব্যাংকে 8,000 টাকা জমা রেখেছে 8% মুনাফা এবং 3 বছরের জন্য। এখানে জামিল সাহেব যে 8,000 টাকা ব্যাংকে জমা রাখলেন, যে পরিমাণ টাকা তিনি ব্যাংকে জমা দিয়েছেন সেটি হচ্ছে মূলধন। আর ব্যাংক তাকে 3 বছর শেষে তার মূলধনের সাথে আরও অতিরিক্ত টাকা দিবেন, অর্থাৎ যে টাকাটা অতিরিক্ত দিবেন সেটা হচ্ছে এখানে মুনাফা। আর এখানে 8% মুনাফা বলতে বোঝানো হয়েছে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। অর্থাৎ 100 টাকা যদি আমরা ব্যাংকে জমা রাখি, তাহলে ব্যাংক আমাকে 1 বছরে 8 টাকা মুনাফা দিবেন। মুনাফা আসলে হচ্ছে কি, মুনাফা ব্যাংকে যখন আমরা টাকা রাখি, ব্যাংক বিভিন্ন ভাবে এই টাকাগুলোকে বিভিন্ন কারো হয়তো উন্নয়নমূলক কাজে কাউকে ঋণ দিয়ে থাকেন, অথবা বিভিন্ন কাজে ইনভেস্টমেন্ট করার পরে ব্যাংক আয় করে, অর্থাৎ কিছু লাভ করে। এই লভ্যাংশ আবার যারা ব্যাংকে টাকা জমা রাখেন, অর্থাৎ যারা গ্রাহক আছে তাদেরকে ওইখান থেকে লভ্যাংশ হিসাব করে দেন। এটা হচ্ছে এখানে মুনাফা। এবার আসি আমরা, তাহলে মুনাফা, আমরা যদি মুনাফা আসল নির্ণয় করি, জামিল সাহেব এখানে মুনাফা আসল, তাহলে তাকে যে টাকা দিয়েছেন তিনি 3 বছর পরে যে পরিমাণ মুনাফা পাবেন, মুনাফার সাথে তিনি কিন্তু মুনাফাও পাবেন, সাথে তার মূলধনটা আছে।
তার তো তিনি 3 বছর পরে যদি টাকাগুলি নিয়ে নেন ব্যাংক থেকে, তাহলে তিনি এখানে মুনাফা এবং আসল নেবেন, মুনাফার সাথে কি আসলে নিয়ে নেবেন। তার তো মুনাফা আসল সমান আমরা পেলাম কি আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা। এরপরে আসি আমরা চক্রবৃদ্ধি মুনাফা আসলে কি। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে এখানে আমি যে টাকা আমি জমা রাখবো 1 বছর শেষে আমি যে মুনাফা পাবো, মুনাফাটা আবার আমার মূলধনের সাথে যুক্ত হবে, পরে ওই মূলধন অর্থাৎ যে আমরা চক্রবৃদ্ধি যে মূলধন সেটির উপরে পরবর্তী বছর আবার মুনাফা দেওয়া হবে, আবার পরবর্তী বছরের মুনাফা আবার চক্রবৃদ্ধি মূলধনের সাথে যুক্ত হয়, পরবর্তীতে সেটি আবার মূলধন হিসেবে ব্যবহার হবে এবং পরবর্তী বছর ওই টাকার উপরে চক্রবৃদ্ধি মূলধনের উপরে মুনাফা নির্ধারণ করা হয়। তাহলে আসি এবার আমরা চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের যে সূত্র সেটি আমরা লিখব। আমাদের এখানে ও দীপকের আলোকে যে প্রশ্নগুলো লিখেছিলাম, আমার ক প্রশ্নে ছিল প্রতীকের বিবরণ সহ চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র লেখার জন্য বলছে আমাকে। তাহলে আমি কর উত্তরটা এখানে লিখব এবং আমরা প্রশ্নের আলোকেই আমরা উত্তরগুলো লিখব। ক, সরল মুনাফা নির্ণয়ের সূত্র আই সমান পি আর এন। চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র সি সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। আমরা এবার প্রতীকের বিবরণ দিব। এইখানে আই সমান সরল মুনাফা, পি সমান মূলধন, আর সমান মুনাফার হার, এন সমান সময়, সি সমান চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমি আগে সূত্র দুটো লিখে ফেলছি। দেখো, প্রথমে লিখছি আমি সরল মুনাফা নির্ণয়ের সূত্র। তো সরল মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে আই সমান পি আর এন, আর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র সি সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। এখানে আমি নিচে আমি সূত্র দুইটা লিখার পরে আমি প্রতীকগুলোর বিবরণ দিয়েছি। আই সমান সরল মুনাফা, পি সমান মূলধন, আর সমান মুনাফার হার, এন সমান সময়, সি সমান চক্রবৃদ্ধি মূলধন। আসি এবার আমরা খ নং প্রশ্নটির সমাধান করি। খ নং প্রশ্নটি ছিল মেয়াদ শেষে তিনি জনতা ব্যাংক থেকে কত টাকা মুনাফা আসল পাবেন। তাহলে মেয়াদ শেষে তিনি জনতা ব্যাংক থেকে কত টাকা মুনাফা আসল পাবেন। তাহলে এখানে দেখো, প্রশ্নের ভিতরে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি,
জনতা ব্যাংকে তিনি 8% সরল মুনাফায় 3 বছরের জন্য 8,000 টাকা জমা রেখেছেন। তার অর্থ এক্ষেত্রে তিনি জনতা ব্যাংকে সরল মুনাফায় রেখেছে টাকা এবং তিনি 8,000 টাকা রাখছেন 3 বছরের জন্য। তাহলে আমরা 8,000 টাকা 3 বছরের সরল মুনাফা কত, আগে আমরা মুনাফা নির্ণয় করে নেব, পরে মুনাফা আসল বের করতে হলে আসলের সাথে আমরা মুনাফা যোগ করলে মুনাফা আসল হয়ে যাবে। ঠিক আছে, আমরা সমাধানটা করে নিই। খ, এইখানে মূলধন ফি সমান 8,000 টাকা, মুনাফার হার আর সমান 8%। তাহলে 8%কে আমরা লিখতে পারি, আমরা পার্সেন্ট যদি ভাঙে তাহলে 100 দিয়ে ভাগ করব, আর যদি পার্সেন্ট না প্রকাশ করি তাহলে 100 দিয়ে গুণ করব। তাহলে এখানে পার্সেন্টকে ভাঙিয়ে আমরা ভগ্নাংশ করে নিব, তাহলে হবে কত, 100/8। সময় n সমান 3 বছর। সময় n সমান 3 বছর। আর আমরা নির্ণয় করব সরল মুনাফা। তাহলে সরল মুনাফা আয় সমান আমরা এটা নির্ণয় করব, এবার দেখি আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন। তাহলে আমরা মানগুলো বসাই দিই। আয়ের মান হচ্ছে এখানে 8,000 টাকা, আর এর মান হচ্ছে 100/8, এন এর মান হচ্ছে 3। এখানে আমরা একক লিখব টাকা। তো দেখি আমরা, তাহলে 100 এটার ভিতরে কবার যাবে, 80 বার যাবে। কবার যাবে, এটা যাবে 80 বার। এবার আমরা উপরে পূরণ করে ফেলব। তাহলে দেখো কাটাকাটি আমার শেষ, 80। তাহলে আমি 3 × 24, 8 × 64, 3 64 কত আমরা পূরণ করি, বসাই। 8 × 64, 64কে আমি 3 দিয়ে পূরণ করব। তাহলে 3 × 4 = 12, 3 × 6 = 18, 18 × 1 = 19, আর শূন্য আছে আমার একটা, শূন্য বসাই দিলাম। তাহলে আমি পাইছি 1920 টাকা। সুতরাং মেয়াদ শেষে তিনি মুনাফা আসল পাবেন, অর্থাৎ মুনাফা আসল নির্ণয় করবো আমরা। মুনাফা আসল হচ্ছে কি, মুনাফা আসল হচ্ছে এখানে আমার আসল টাকার সাথে মুনাফা যোগ হবে। তার অর্থ আমার আসল ছিল আমার 8,000 টাকা যোগ 1920 টাকা। তাহলে আমি যদি যোগ করে দেখি তাহলে আমার যোগফল কত হয় দেখো। তাহলে এখানে 0, 2 আর হলো 9, আবার 9,920 টাকা। 9,920 টাকা। তাহলে উত্তর পাচ্ছি আমরা, উত্তর 9,920 টাকা। 9,920 টাকা।
তাহলে এখানে দেখো আমি আবার একটু যে অঙ্কটা আবার বুঝাই দিচ্ছি। তাহলে আমার জনতা ব্যাংকের বলছে জনতা মেয়াদ শেষে জনতা ব্যাংক থেকে তিনি কত টাকা মুনাফা আসল পাবেন। তাহলে আমরা এখান থেকে কি করতে হবে, ওই যে 3 বছর মেয়াদ শেষে মানে 3 বছরের জন্য, যাতে 3 বছরে তিনি কত টাকা মুনাফা পাবেন, সেই মুনাফার সাথে তিনি আসল টাকা সহ কত টাকা হবে। তাহলে এখানে আমি লিখছি মূলধন ফি সমান 8,000 টাকা, মুনাফার হার আর সমান 8%, পার্সেন্টকে আমরা ভেঙে নিলে 100/8, সময় n সমান 3 বছর, সরল মুনাফা আয় সমান প্রচুরতা, আমরা এটা নির্ণয় করব। আমরা জানি সরল মুনাফা আয় সমান ফি আর এন। তাহলে এখানে মান বসে দিচ্ছি, পির মান আছে 8,000 টাকা, আর আছে 100/8 টাকা, তারপরে সময় n সমান 3 বছর। আমরা কাটাকাটি করছি 100 দিয়ে 8,000কে ভাগ করছি, ভাগ করলে কত হয় দেখো, তাহলে 80। 100 দিয়ে 8,000কে 100 দ্বারা ভাগ করলে 80। তার তো এখানে কি 80, 8 এবং 3 উপরের রাশি, তাহলে আমার কাটাকাটি শেষে আমি গুণ করে নিব। তাহলে 80, 8 এবং 3, 8 আর 64, 3 64 হচ্ছে 192, আর 80 শূন্য এটা, তাহলে 1,920 টাকা। তাহলে আমার প্রশ্নে কি বলছে, মেয়াদ শেষে তিনি কত টাকা মুনাফা আসল পাবেন। তাহলে মেয়াদ শেষে তিনি মুনাফা আসল পাবেন সমান, অর্থাৎ আসলের সাথে তার যে টাকা মুনাফা পেয়েছেন সেই মুনাফাটা এখানে যোগ করে দিব। তাহলে 8,000 যোগ 1,920 টাকা সমান 9,920 টাকা। উত্তর 9,920 টাকা। গণক প্রশ্নটি ছিল সোনালী ব্যাংকে জমানো টাকা 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে সোনালী ব্যাংকের জমানো টাকার সেখানে আমার মুনাফার হার ছিল কত, 10%। আমার সময় দিচ্ছে এখানে 3 বছর। তাহলে 3 বছর শেষে সরল মুনাফা হিসাবে যদি আমি মুনাফা পাই কত এবং চক্রবৃদ্ধি মুনাফা কত আমরা নির্ণয় করব। এরপরে পার্থক্য নির্ণয় করব, চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বিয়োগ করে আমরা পার্থক্য নির্ণয় করব। তাহলে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে সোনালী ব্যাংকের জমানো টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। তো আমরা আগের মতো এখনো লিখে নিব। এখানে মূলধন পি সমান, এখানে মূলধন পি সমান ছিল 20,000 টাকা। কত টাকা ছিল? 20,000 টাকা। মূলধন ছিল আমার কত? 20,000 টাকা। মুনাফার হার ছিল আর সমান 10%, সমান আমরা লিখবো কি 100/10। কি লিখবো? 100/10। সময় n সমান 3 বছর। কত বছর? 3 বছর। তো আমরা এখানে প্রথমে আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন। তো এখন আমরা পি এর মান বসাই দিব। পি এর মান হলো আমার 20,000 টাকা। 20,000 টাকা। পুরন আর এর মান হচ্ছে আমার 100 টাকা। তাহলে 100/10, আর এর মান 100/10, পুরন এন এর মান হচ্ছে আমার 3 একক হবে এখানে টাকা। আসি এবার আমরা
তাহলে আমরা 100 দিয়ে যদি 20,000কে যদি আমরা কাটি তাহলে হবে 200 টাকা। কত টাকা? 200 টাকা। অর্থাৎ 200 বাদ দিলাম, আর রইল কত? 200। তাহলে আমরা উপরে 200 বসাই দিলাম, ভাগ করলে 200 হবে। এবার উপরে উপরে পূরণ করে ফেলবো আমরা। উপরে পূরণ করলে তাহলে কত দাঁড়ায় দেখো তো? 3 একে 3, 3 দ্বিগুণে 6। তাহলে আমার শূন্য আছে আবার 1টা 2টা 3টা, 3 শূন্য 6,000 টাকা। তাহলে আমরা সরল মুনাফা পেলাম কত টাকা? সরল মুনাফা পেলাম আমরা 6,000 টাকা। সরল মুনাফা পেলাম আমরা কত? 6,000 টাকা। এবার আমরা নির্ণয় করব চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন আমি আগে বলেছি। চক্রবৃদ্ধি মূলধন মানে কি? অর্থাৎ এখানে আসলও আছে, আমার মূলধনও আছে, আবার মুনাফাও আছে। তো আসি আমরা এখন চক্রবৃদ্ধি মূলধনটা নির্ণয় করি। আবার আমরা লিখব, আরেকটা সূত্র লিখব, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। তো এখানে আমরা পি এর মান বসা দিব। পি এর মান আমার এখানে দেখো 20,000 টাকা। 20,000 টাকা ইন্টু 1 সূত্রের 1 যোগ আর এর মান হচ্ছে আমার 100/10, এন এর মান হচ্ছে আমার 3। আর সেইবার আমি হিসাব নিকাশগুলো করে নিই। 20,000, ঠিক আছে। এবার ব্র্যাকেটের ভিতরে কাজ করব। ব্র্যাকেটের ভিতরে আছে আবার যোগের কাজ। লসাগু আমার 100, একের নিচে মনে মনে 1 আছে, 100 একে 100, আবার 100 একে 100 যোগ 100 একে 100 ভাগফল 1, 1 দিয়ে 10-এর পড়লে 10 একে 10 হোল টু দি পাওয়ার 3। এবার 20,000 ইন্টু আমার 100/110 হোল টু দি পাওয়ার 3। এবার আমরা 20,000 এখানে আমরা ভাগ করে ফেলবো, যত শূন্য তত করে আগে দশমিক। তাহলে কি হবে? 1.10 শূন্য এটা দশমিকের পরে এটার কোনো মূল্য নাই, তাহলে আমরা শূন্য এটা দেব না। তাহলে কত লিখবো আমরা? 1.1 হোল টু দি পাওয়ার 3। 1.1 হোল টু দি পাওয়ার 3। তো এখন আমরা ক্যালকুলেটর টিভি কিভাবে আমরা পাওয়ারকে আমরা ভাঙতে পারি আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। ক্যালকুলেটরটা অনেকে আমরা যারা ক্লাস 8-এ পড়ি এখন আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারি না। দেখো এখানে প্রথমে আমাকে ক্যালকুলেটরটা অন করতে হবে। অন করার পরে আমি এটা লিখলে এসটি দিয়ে আমি শুরু করে দিলাম। তাহলে আমার এখানে আছে কত? 1.1। এটাকে আমি পাওয়ার 3 দিব। তাহলে কীভাবে দিব দেখো, 1.1। এই যে এখানে দেখো এটা একটা কোণের মতো, একটা তীরের মাথার মতো একটা বটম আছে, এটাকে আমি টিপলাম। টিপে আমি আবার পাওয়ার কত আছে দেখো, পাওয়ার আছে আমার 3। তাহলে আমি 3 টিপব। 3 বটমে টিপলাম। এরপরে আমি ইকুয়াল টিপলাম। ইকুয়াল টিপলে আমার এখানে যে পাওয়ারটা আবার ভাঙা হয়েছে, অর্থাৎ ঘন করে ফেলছি। তাহলে কত হচ্ছে এখানে? 1.331। 1. আমরা পূরণ চিহ্ন দিয়ে লিখব 1.331। 1.331। এরপর আমরা পূরণ ফলটা লিখব। দেখো এখানে আমি উপরে লিখতেছি, এক 1.331। আমার এখানে ক্যালকুলেটরে 1.331 আছে, আমি পূরণ চিহ্ন দিয়ে দিলাম। এই আনসারের সাথে আমি 20,000 টাকা লিখবো। দেখো 2.00000 অর্থাৎ 4টে শূন্য। এরপরে আমি ইকুয়াল টিপব। তো ইকুয়াল টিপলে আমার কত আসছে দেখো, 26,620।
তাহলে আমি সমান পাইছি কত? সমান পাইছি আমি এখানে লিখি 26,620 টাকা। 26,620 টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাইছি 26,620 টাকা। আসলে চক্রবৃদ্ধি মূলধন পাইছি আমরা 26,620 টাকা। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। তাহলে সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান হবে, সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি টাকা। সি মাইনাস পি টাকা। সি হচ্ছে এখানে কি? চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ আমরা যেটা নির্ণয় করছি সি এর মান নির্ণয় করছি, এখানে আসলে কি কি আছে? মূলধনও আছে, চক্রবৃদ্ধি মুনাফাও আছে। তাহলে এখন আমার যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হয়, তাহলে আমার চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনটা বিয়োগ করলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তো আমি লিখি এখন এখানে আমার হয়েছে কত? 26,620 26,620 বিয়োগ আমার মূলধন হচ্ছে 20,000। মূলধন হচ্ছে আমার 20,000 টাকা, অর্থাৎ পরিমাণ আমার 20,000 টাকা। পরিমাণ হচ্ছে 26,620 টাকা আর পরিমাণ হলো আমার 20,000 টাকা। তাহলে এখানে আমি যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে পাবো আমরা 6,620 টাকা। 6,620 টাকা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য সমান, দেখো আমরা চক্রবৃদ্ধি হারে মুনাফা পেয়েছি কত? 6,620 টাকা। তাহলে আমরা লিখে ফেলি 6,620 বিয়োগ আমি সরল মুনাফা পেয়েছিলাম 6,000 টাকা। কত টাকা পাইছি? 6,000 টাকা। 6,000 টাকা। তাহলে আমার বিয়োগ করলে দাঁড়াবে কত? 620 টাকা। তাহলে উত্তর 620 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের যে আমাদের পাঠের যে আমরা বিষয়গুলি নিয়ে আলোচনা করে বলছি সেগুলি তোমাদের বোধগম্য হয়েছে। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, আমি পরবর্তীতে আরও একটি ক্লাস নিব মুনাফার চ্যাপ্টার থেকে, সেই ক্লাসে বোঝার সুযোগ রয়েছে। এরপরেও যদি কারো সমস্যা হয় তাহলে ফোন করে অথবা আমাদের যে ক্লাস আছে সেখানে কমেন্টের মধ্যে তোমাদের সমস্যা লিখে দিলে আমরা পরবর্তী ক্লাসে সেটি সলিউশন করার চেষ্টা করব। তো এখানে আমি তোমাদেরকে এই প্রশ্নটার আলোকে বইয়ের ভিতরে যে প্রশ্নটা, একটা প্রশ্ন আছে সহজ একটা প্রশ্ন, চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য নির্ণয়। বইয়ের 7 নং প্রশ্নটি তোমরা সলিউশন করে নিবে। প্রশ্নটি হচ্ছে বার্ষিক 10% মুনাফা 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আর 8 নম্বর প্রশ্নটা আছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আমার মনে হয় তোমরা 8 নম্বর প্রশ্নটা যদি করো তাহলে আজকে যে বিষয়গুলো আছে সবগুলো বিষয় কিন্তু এই প্রশ্নটার ভিতরে আছে। বইয়ের 8 নং প্রশ্নটা বাড়িতে করার চেষ্টা করবে, যদি না হয় আমরা পরবর্তী ক্লাসে সেটি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে বইয়ের পৃষ্ঠা নম্বর 27 মুনাফার চ্যাপ্টারের 8 নং প্রশ্নটি বাড়ি থেকে করে আনবে। ঠিক আছে, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।